লি ফং একটি অল্প বয়সের ছেলে যে তার ছোট্ট ভাইকে কুংফু প্র্যাকটিস করাতে গিয়ে হারিয়ে ফেলে এবং তারপর থেকে সে সম্পূর্ণ একা হয়ে যায়। প্রত্যেকে তাকে বিরক্ত করতে শুরু করে, এমনকি তার মা এই ঘটনার পর থেকে তাকে কুংফু এবং ক্যারাটে প্র্যাকটিস করা থেকে সম্পূর্ণ দূরে রাখতে শুরু করে দেয়। কিন্তু ছেলেটির মনে ছিল স্বপ্ন, সে একজন কুংফু মাস্টার হতে চেয়েছিল। এমনকি এই পর্যন্ত নয়, সে তার ভাইয়ের স্বপ্নটা পূরণ করতে চেয়েছিল এবং অবশেষে সেটা সে করে দেখায়। সে তৈরি হয় দুনিয়ার সবচেয়ে দক্ষ কুংফু মাস্টার, যা সবাইকে চমকে দেয়। আজকের স্টোরিটা খুবই সুন্দর, চলুন শেষ পর্যন্ত দেখা যাক আজকের মুভি ক্যারাটে কিড লেজেন্ডস। বেনজিংয়ে একটি অল্প বয়সের ছেলেকে দেখানো হয় যার নাম লি ফং। এই অল্প বয়সের ছেলেটি কুংফু প্র্যাকটিস করতে থাকে এবং তার কিছুক্ষণ পরই একজন মহিলা মালিক মিস্টার হ্যানের সাথে দেখা করতে আসে। এই মহিলা লি ফং এর মা হয় এবং একইভাবে মিস্টার হং লি ফং এর কাকা হয়। এখন এই মহিলা তার ছেলেকে আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য এখানে এসছে, কারণ তিনি সেখানে একটি নতুন চাকরি পেয়েছে। মিস্টার হন তাকে সরাসরি লি ফং এর পরিকল্পনাটা ব্যাখ্যা করে। এই মহিলাটি লি ফংকে এই কুংফু ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় এবং বোঝায় এটা একটা হিংসাত্মক খেলা এবং সতর্ক করে দেন যে তিনি যদি এটা প্রতিরোধ করেন তবে তিনি তার ভাতা কেটে নেবেন। এখন এই ছেলেটির কাছে আর কোনো অপশন থাকে না, তাই সে রাজি হয়ে যায়। পরের দিন লি ফং এবং তার মা নিউ ইয়র্কে পৌঁছায় এবং একজন সম্মানিত ডাক্তার মিসেস ফং শহরের কেন্দ্রস্থলে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া করেছিলেন। রাতে লি ফং খাবার কিনতে বেরিয়ে যায়। সে সবার প্রথমে একটি পিৎজা দোকানে যায় এবং সেখানকার যে মালিক, যার নাম ভিক্টর, সে লি ফং এর চেহারা দেখে তাকে নিয়ে মজা করে। কিন্তু এমন অবস্থায় ভিক্টরের মেয়ে তাকে রক্ষা করে। একই সময় লি ফং এই উপহাস উপেক্ষা করে এবং সেই মেয়েটির সাহায্য গ্রহণ করে নেয়। পরের দিন থেকে লি ফং নিউ ইয়র্কের একটি খুব ভালো বিদ্যালয়ে ক্লাস শুরু করে দেয় এবং সেখানকার জীবন বেনজিংয়ের থেকে অনেকটাই আলাদা ছিল, কিন্তু সে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। স্কুল শেষ করে সে দেখে মিয়া নামের সেই মেয়েটিকে বেশ কিছু পিৎজা বাক্স নিয়ে স্ট্রাগল করছে। সে সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যায় এবং তাকে সেগুলো তুলতে সাহায্য করে এবং এখানেই তাদের ভালোভাবে পরিচয়টা হয়ে যায়। এরপর এরা দুজন একসাথে সেই বাক্সগুলো ডেলিভারি দিতে চলে যায়। তারা সেখানকার একটা কুংফু প্র্যাকটিস সেন্টারের কাছে দাঁড়ায়, যেখানে বেশ কিছু ছাত্র কুংফু প্র্যাকটিস করছিল। মিয়া তাকে জিজ্ঞাসা করে সে কি মার্শাল আর্ট জানে। লি ফং স্বীকার করে নেয় যে সে মার্শাল আর্ট জানে, কিন্তু সে নিজেকে ছোট করে সেখানে দেখায়। যদিও সে দক্ষ কুংফু মাস্টার, মিয়া তাকে বোঝায় সে যেন এই সেন্টারে কোনো রকম ট্রেনিং না নেয়। এবং ঠিক সেই মুহূর্তে এখানকার মালিক ঐশী মিয়াকে ডেকে বলেন যে তার বাবার কাছে সে টাকা পায়, তাই সে যেন সেই টাকাগুলো দিয়ে দেয়। এরপর এই সেন্টার ছেড়ে এরা দুজন চলে যায় এবং তাদের ডেলিভারির জন্য তাদের যাত্রা শুরু করে। এবং তারা যখন ফাইনালি ডেলিভারি দেয়, এখানে মিয়া কিছু কেনাকাটি করে এবং তার দাম হয় $600, কিন্তু তার কাছে মাত্র $450 ছিল। তখন গিয়ে লি ফং সেখানকার কর্মচারীর সাথে দর কষাকষি করে এবং অবশেষে সেই $600 জিনিসটা $450 দিয়ে কিনে ফেলে। এই সব কিছু দেখে মিয়া খুব খুশি হয়ে যায় এবং তাকে ধন্যবাদ জানায় এবং পরের দিন তাকে নিউ ইয়র্কে ঘুরিয়ে দেখার জন্য প্রতিশ্রুতি দেয় এবং সে তার প্রমিস সম্পূর্ণ করে। সে তার মোটর সাইকেল করে লি ফংকে শহরে ঘোরায়, কিন্তু সমস্যা হলো দীর্ঘ সময় ধরে চলার পর মোটর সাইকেলটা নষ্ট হয়ে যায়, যার ফলে তারা ট্রেনের সাহায্যে তাদের বাকি যাত্রাটা কমপ্লিট করে। এখন ট্রেনে থাকাকালীন একদল কিশোর কিশোরী তাদের দিকে এগিয়ে আসে এবং সেই দলে মিয়ার এক্স বয়ফ্রেন্ড ছিল এবং একজন দক্ষ ক্যারাটে ছাত্র কনর ছিল। এখন এই ছেলেগুলো মিয়ার সাথে ফ্ল্যাট করতে শুরু করে এবং এমন অবস্থায় লি ফং এসে বাধা দেয়, যার ফলে সেই ক্যারাটে ছেলেটি লি ফংকে সজোরে একটা ঘুষি মারে এবং এখান থেকে চলে যায়। এরপর মিয়া এবং লি ফং সেই ভাঙা মোটর সাইকেলটা ঠেলে একসাথে হাঁটতে থাকে। এখন এমন অবস্থায় মিয়া লি ফং এর কাছে ক্ষমা চায় এবং বলে সে তাকে রক্ষা করতে গিয়েছিল বলেই তার আজ আঘাত লেগেছে। লি ফং এই জিনিসটাকে একটি ছোটখাটো আঘাত বলে উড়িয়ে দেয়। একইভাবে ছেলেটি তাকে বোঝায় সে এর কোনো প্রতিশোধ নেয়নি, কারণ সে তার মাকে কথা দিয়েছে সে আমেরিকায় গিয়ে কোনো রকম ফাইট করবে না। এরপর মেয়েটি তাকে তার পরিবারের পিৎজার দোকানে নিয়ে আসে এবং এখানে এসে তার বাবা ভিক্টর তার আঘাতের চিকিৎসা করে, এমনকি ক্ষতস্থান ঢাকার জন্য সে মেকআপ ইউজ করে যাতে মিসেস ফং জানতে না পারে। এখন এমন অবস্থায় লি ফং তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে এত সুন্দর ট্রিটমেন্ট করতে পারে। তখন ভিক্টর তাকে বোঝায় সে একটার সময় বক্সার ছিল এবং প্রতিদিন এই ধরনের আঘাতের সম্মুখীন হতেন। পরের দিন সকাল হতেই মিসেস ফং ফাইনালি সেই আঘাত দেখেই ফেলে
এবং লি ফংকে পুনরায় যুদ্ধ না করার জন্য সতর্ক করে। বেশ কিছু সময় পর মিসেস ফং তাকে নিয়ে এই শহরের সবচেয়ে ভালো লাইব্রেরিতে যায় এবং সেখানে একটি ছেলের সাথে তার পরিচয় করায় যার নাম অ্যালান, এবং এই ছেলেটি তার কলেজের পরীক্ষার জন্য তাকে পড়াশোনা শেখাবে। রাত হলে লি ফং তার অ্যাপার্টমেন্ট ভালোভাবে পরিষ্কার করে। পরিষ্কার করার সময় সে তার ভাইয়ের ফটো খুঁজে পায় যে 2 বছর আগে মরে গিয়েছিল। একইভাবে তার মনে পড়ে যায় তার ভাই ছিল একজন কুংফু এক্সপার্ট এবং তার ভাই একবার তাকে ফাইটিং শেখানোর চেষ্টা করেছিল, কিন্তু সে কখনোই সেটা শিখতে পারেনি এবং সেই স্মৃতি এখনও তার মাথায় রয়ে গেছে। এরপর কিছুদিনের মধ্যেই লি ফংয়ের চোখের আঘাত সেরে ওঠে এবং সে আবারও স্কুলে যেতে শুরু করে দেয় এবং সেখানে গিয়ে তার সাথে কনরের দেখা হয়। এই ছেলেটি সবার সামনে লি ফংকে নিয়ে মজা করে। লি ফং রেগে গিয়ে তাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে এবং এই চ্যালেঞ্জ কনর মেনে নেয়, কিন্তু সে হাত দিয়ে নয় পা দিয়ে ফাইট করতে চায় এবং তারপর প্রত্যেকটা ছাত্রের সামনে এদের দুজনের ফাইট শুরু হয়ে যায় এবং একটা সময় কনর লি ফংকে খুব সহজেই হারিয়ে ফেলে। কিছু সময় বাদে শিক্ষকরা এসে তাদের লড়াই থামায়। এরপর সে যখন বাড়ির পথে যাত্রা শুরু করে সে বেশ হতাশ হয়ে যায়। যখন রাত হয় সে পিজার দোকানের পাশ দিয়ে যাচ্ছিল এবং সেখানে সে মিয়ার ভাঙা মোটরসাইকেলটা দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটা ঠিক করার চেষ্টা করে এবং সেই মুহূর্তে সে 4 জন গুন্ডাকে দেখতে পায় যারা মিয়ার বাবা ভিক্টরের উপর আক্রমণ করছে। সে দেখা মাত্রই এগিয়ে যায় এবং তার কুম্ফুর সাহায্যে তাদেরকে দ্রুততার সাথে পরাজিত করে। তার ফাইট একদম দেখার মতো থাকে। এরপর তাকে বোঝায় এই গুন্ডাগুলো সেই কুম্ফু সেন্টারে কাজ করত এবং তারা টাকা পায় বলেই এখানে এসেছিল এবং সেই টাকা পরিশোধ করতে পারেনি বলেই সেখানকার গুন্ডারা মাঝে মাঝেই তার দোকানে আসতো ঝামেলা করতে এবং সে জানে সেই টাকা পরিশোধ করার একটাই রাস্তা রয়েছে, আর সেটা হলো সেই কুম্ফু সেন্টারের মালিক ঐশীর আন্ডারগ্রাউন্ড বক্সিং ম্যাচে অংশগ্রহণ করা। তাই ঐশী লি ফংকে অনুরোধ করে সে যেন তাকে কুম্ফু শেখায়। লি ফং প্রথম দিকে না করে দেয়। সে বলে আমরা একে অপরকে খুব একটা ভালোভাবে চিনি না, কিন্তু ঐশী তার অনুরোধ কন্টিনিউ করে যায়, যার ফলে সে বিরক্ত হয়ে বাড়ি ফিরে আসে এবং তার কাকাকে ফোন করে যার নাম হ্যান। তিনি একজন কুম্ফু মাস্টার ছিলেন। লি ফং তার কাকাকে জিজ্ঞাসা করে সে কুম্ফু অন্য কাউকে শেখানোর অনুমতি আছে কিনা। তার কাকা জানায় অবশ্যই, সে যদি কুম্ফু শিখতে চায় তবে শেখানোর অনুমতি আছে। পরের দিন স্কুলের পর ভিক্টরের কাছে সে আবারও ফিরে যায় এবং তাকে প্রশিক্ষণের জন্য প্রস্তুত হতে বলে। ভিক্টর খুব খুশি হয়ে যায় এবং তাদের প্র্যাকটিস শুরু করে দেয়। প্রথম কিছু সময় প্র্যাকটিস করার পর মিয়া সেখানে চলে আসে এবং সে তাদের দুজনকে বকাঝকা দেয়, কারণ সে চায় না তার বাবা আবারও যুদ্ধে ফিরে আসুক। ভিক্টর তখন তাকে বোঝায় ঐশী ঋণ পরিশোধ করার একটাই মাত্র উপায় রয়েছে। সে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে একবার ঋণ পরিশোধ হয়ে গেলে সে কখনোই এই ফাইট করবে না। এখন মিয়া অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়, কিন্তু শুধুমাত্র একটা লড়াইয়ের জন্য, এবং তারপর থেকে লি ফং ভিক্টরকে খুব গুরুত্ব সহকারে ট্রেনিং দিতে শুরু করে দেয়। সে সেই সব পদ্ধতিগুলো ব্যবহার করে যেগুলো অস্বাভাবিক। সে ভিক্টরকে পিৎজা দোকানের ময়দা মাখা এবং বিভিন্ন কাজের সাথে কুম্ফু শেখাতে শুরু করে দেয়। একইভাবে সে তাকে বোঝায় কুম্ফু জীবনের সবকিছুতেই প্রয়োগ করা যেতে পারে। এমনকি তাকে অনুপ্রাণিত করার জন্য সে তার মাস্টার হ্যানের একটি ছবি দেওয়ালে লাগিয়ে দেয়। এরপর লি ফং পিৎজা দোকানের কাজেও সাহায্য করতে শুরু করে এবং এই কাজ করতে করতে তাকে মিয়ার আরও ঘনিষ্ঠ করে তোলে এবং এই দৃশ্য কনর নামের সেই ছেলেটি লক্ষ্য করে। এক সন্ধ্যায় ভিক্টর লক্ষ্য করে লি ফং একা কুম্ফু প্র্যাকটিস করছে এবং তার মনে শান্তি নেই। সে যখন এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে তখন সে তার ভাইয়ের বেদনাদায়ক মৃত্যুর ঘটনা শেয়ার করে, যা আজও তার মনে আছে। সে জানায় বেনজিংয়ে একটি কুম্ফু টুর্নামেন্ট জেতার পর তার ভাই তার প্রতিদ্বন্দ্বী এবং তার দলের সঙ্গে বিবাদ শুরু করে এবং তার প্রতিপক্ষ ছুরি ব্যবহার করে তাকে হত্যা করে। লি ফং সেই সময় ভয় পেয়েছিল এবং সে সাহায্য করতে পারেনি এবং তখন থেকেই তার মনে একটা অপরাধবোধ কাজ করে। এই ঘটনা শোনার পর ভিক্টর তাকে পরামর্শ দেয় সে যেন অতীত নিয়ে পড়ে না থাকে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরের দিন লি ফং একটি পিৎজার দোকানে অ্যালানের সাথে পড়াশোনা করছিল। কিছু সময় বাদে মিয়া সেখানে আসে এবং দুজনকেই একটি ইতালীয় সাংস্কৃতিক উৎসবে আমন্ত্রণ জানায় এবং ফাইনালি অ্যালান এই প্ল্যানে রাজি হয়ে যায়। এখন উৎসব শুরু হলে লি ফং যখন কনরকে তার কাছে যাওয়ার চেষ্টা করতে দেখে তখন সে জেলাস ফিল করে। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং শনিবার ভিক্টর ঐশীর কাছে তার ঋণের টাকা জিততে একটি অবৈধ বক্সিং ম্যাচে অংশগ্রহণ করে। এখন এই ফাইট শুরু হওয়ার আগে মিয়া একটা জিনিস লক্ষ্য করে যে লি ফং তাকে এড়িয়ে যাচ্ছে। আসলে সে জেলাস ফিল করছিল এবং তার মতে কনর মিয়ার জন্য পারফেক্ট নয়
মিয়া এই সবকিছু জানার পর সে তার মনের কথা তাকে জানিয়ে দেয় এবং তারা একে অপরকে কিস করতে শুরু করে, কিন্তু তখনই ভিক্টর সেখানে তাদেরকে বাধা দেয়। এখন এরিনায় ভিক্টর নিজেকে সতেজ করে তোলে এবং খুব শীঘ্রই ঐশী সেই যোদ্ধার সঙ্গে মুখোমুখি হতে হবে। এখন ফাইট শুরু হলে ভিক্টর লি ফংয়ের শেখানো কুম্ফু কৌশল ব্যবহার করে একটি শক্তিশালী ফাইট শুরু করে। প্রথম রাউন্ডে ভিক্টর জিতে যায়, কিন্তু শেষ রাউন্ডে সে খেলার মধ্যে ঝামেলা শুরু হয়। ঐশী তার যোদ্ধাকে প্রতারণা করার জন্য আদেশ দেয়। একইভাবে প্রতিপক্ষ রেফারি পেছন থেকে অবৈধ স্ট্রাইক দিয়ে দেয়, যার ফলস্বরূপ ভিক্টর দুর্বল হতে শুরু করে। সে পড়ে যাওয়ার পর যোদ্ধাটি আবারও তার মাথায় আঘাত করে। ভিক্টরের শরীর থেকে রক্ত বেরোতে শুরু হয়। তাকে দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দৃশ্য দেখে মিয়া আতঙ্কিত হয়ে যায়। একইভাবে লি ফংয়ের মনে পড়ে যায় তার ভাইয়ের কথা, কিভাবে তার ভাইয়ের মৃত্যু হয়েছিল, সেই সব কিছুই তার মনে পড়ে যায়। হসপিটালে মিসেস ফং ভিক্টরের আঘাতের চিকিৎসা করতে শুরু করে দেয়। একইভাবে সে তার ছেলেকে বকা দেয়, কারণ সে আবারও ফাইট করতে শুরু করেছে। লি ফংয়ের মন খারাপ হয়ে যায়। সে নিজেকে দোষারোপ দেয় যে সে প্রশিক্ষণ শুরু করেছে বলেই আজ এই অবস্থা। তাই সে আজ থেকে ডিসিশন নিয়ে নেয় সে এই মার্শাল আর্ট এবং কুম্ফু সম্পূর্ণরূপে ভুলে যাবে। এমনকি এই পর্যন্ত নয়, সে তার মাস্টার হ্যানের নাম্বার ব্লক করে দেয়। এরপর 5টা দিন কেটে যায়। লি ফং স্কুল থেকে যখন বাড়িতে ফিরে তখনই জানালা দিয়ে অ্যাপার্টমেন্টে কেউ প্রবেশ করে। পরের মুহূর্তে সে জানতে পারে ইনি হলেন মাস্টার হ্যান, যিনি ফোনে কন্ট্যাক্ট করতে না পেরে এখানে চলে এসেছেন। প্রথম দিকে সে ছেলেটির সাথে ফাইট করে এবং তারপর সেখানে মিসেস ফং চলে আসে। সে তাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। ডিনার করতে বসে সে তাকে জিজ্ঞাসা করে সে বিনা নোটিশে এখানে এসছে, এর কি কোনো কারণ রয়েছে? মিস্টার হর্ন তাকে বোঝায় সে খুব চিন্তিত ছিল লি ফং এর ফোনে ফোন করতে না পেরে। এই সব কিছুর পর লি ফং ফাইনালি তার মাস্টারকে জানিয়ে দেয় সে এখন মার্শাল আর্টকে ঘৃণা করতে শুরু করেছে, কারণ ভিক্টরকে প্রশিক্ষণ দেওয়ার ফলে হাসপাতালে এক ভয়ানক ঘটনা ঘটে গেছে। পরের দিন সকাল হলে মিস্টার হ্যান লি ফংকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং তাকে বলে যে তারা ভিক্টরকে হাসপাতালে দেখতে যাবে। লি ফং প্রথম দিকে রাজি হয় না, কারণ সে ভিক্টর এবং মিয়ার সামনে যেতে এখন ভয় পাচ্ছে। কিন্তু মিস্টার হ্যান তাকে জোরপূর্বক সেখানে নিয়ে যায় এবং সেখানে ঠিক তেমনটাই ঘটে যেমনটা লি ফং ভেবেছিল। মিয়া তার উপর রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, তবে ভিক্টর তেমনটা করে না। সে লি ফংকে কোনো রকম দোষারোপ দেয় না। মিস্টার হ্যান ভিক্টরকে জিজ্ঞাসা করে অবৈধ বক্সিং ছাড়াও কি কোনো বড় অফিসিয়াল টুর্নামেন্ট আছে। ভিক্টর অবশেষে নিউ ইয়র্কে ক্যারাটে টুর্নামেন্টের কথা উল্লেখ করে, যদিও সে এখন সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না বলে দুঃখিত। মিস্টার হ্যান তাকে বোঝায় এতে চিন্তার কোনো কারণ নেই, এবার সেই প্রতিযোগিতায় লি ফং অংশগ্রহণ করবে। একইভাবে সে চিন্তিত, কারণ বর্তমানে ভিক্টরের পরাজয়ের ফলে নিউ ইয়র্কে কুম্ফুর সুনাম অনেকটাই নিচে নেমেছে এবং এখন যদি এই প্রতিযোগিতায় লি ফং জিততে পারে তাহলে সেই সম্মান পুনরায় ফিরিয়ে আনা সম্ভব। এমনকি পুরস্কারের টাকাও ভিক্টরকে সাহায্য করবে। এই সব কিছু শোনার পর ফাইনালি লি ফং রাজি হয়ে যায়। এখন সেই টুর্নামেন্ট ঠিক 10 দিন পরে শুরু হবে। এখন বিকেল হলে মিস্টার হ্যান নিউ ইয়র্কে একটি ক্যারাটে সেন্টারে যায় এবং মাস্টার ড্যানিয়েলের সাথে দেখা করে। ড্যানিয়েল তাকে স্বাগত জানায় এবং একইভাবে সে অবাক হয় যখন সে জানতে পারে তার মৃত বাবার বন্ধু ছিল মিস্টার হ্যান। এখন মিস্টার হ্যান যখন ড্যানিয়েলকে একটি টুর্নামেন্টের জন্য লি ফংকে প্রশিক্ষণ দিতে বলে, ড্যানিয়েল প্রথম দিকে না করে দেয় এবং তার একটাই প্রশ্ন যে নিজে কেন এমনটা করছে না। সে নিজে চাইলে প্রশিক্ষণ দিতে পারে। তখন মিস্টার হ্যান তাকে বোঝায় তিনি নিজে একজন কুম্ফু মাস্টার, সে ক্যারাটে মাস্টার নয় এবং তার চেষ্টা উভয় স্টাইলকে একত্রিত করা যাতে লি ফং সবচেয়ে ভালো খেলাটা খেলতে পারে। এই সব কিছু শোনার পর ড্যানিয়েল অবশেষে সাহায্য করতে রাজি হয়। অন্যদিকে অ্যালান তার বাড়ির বাগানটা ক্যারাটে সেন্টার তৈরি করে ফেলে। পরের দিন থেকেই তাদের ট্রেনিং শুরু হয়ে যায়। প্রথম দিকে মিস্টার হ্যান তাকে খুব সুন্দরভাবে শেখাতে শুরু করে এবং তারপর ড্যানিয়েলও সেই সেন্টারে যোগ দেয়। আর এভাবেই একটা একটা করে দিন কাটতে থাকে এবং লি ফং তার কুম্ফু এবং ক্যারাটে স্কিল দুটোই সমানভাবে আয়ত্ত করে ফেলে। অন্যদিকে একই সময় কনর ঐশীর অধীনে তার ট্রেনিং কন্টিনিউ চালিয়ে যায়। এক বিকেলে লি ফং মিস্টার হেনকে দুটো সমস্যার কথা বলে। প্রথমটা হলো সে মিয়ার সাথে সম্পর্ক ঠিক করতে চায় এবং দ্বিতীয়টা সে তার মায়ের কাছ থেকে পারমিশন চায় শুধুমাত্র এই টুর্নামেন্টের জন্য, যাতে সে কনফিডেন্টের সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এখন সমস্যা হলো তার মা এই প্রতিযোগিতার জন্য কখনোই রাজি হবে না, কারণ সে তার এক ছেলেকে এই খেলার কারণেই হারিয়েছিল। এখন মিস্টার হ্যান লি ফংকে প্রথম সমস্যার সমাধান করার জন্য সে মিয়াকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাতে বলে এবং একইভাবে তিনি কথা দেয়
সে তার মায়ের সাথে কথা বলবে এবং তাকে অবশ্যই রাজি করাবে। পরের দিন বিকেলে লি ফং সবার প্রথমে মিয়ার দোকান থেকে অনলাইনে পিৎজা অর্ডার করে এবং যখন মিয়া এই পিৎজা নিয়ে সেখানে পৌঁছায় তখন সে অবাক হয়ে যায়। সে দেখে লি ফং তার জন্য অপেক্ষা করছে এবং তাকে রাতের খাবারের জন্য ইনভাইট করে। সে যখন সেখানে পৌঁছায় তখন গিয়ে লি ফং মিয়ার কাছে ক্ষমা চায় এবং ভিক্টরের সাথে যেই দুর্ঘটনা ঘটেছে তার জন্য ক্ষমা চায়। মিয়া অবশেষে বুঝতে পারে এটা তার দোষ ছিল না এবং তাকে ক্ষমা করে দেয় এবং আরও একবার তারা দুজনে একে অপরের ঘনিষ্ঠ হয় এবং আরও একবার তারা কিস করতে শুরু করে দেয়। কিন্তু তখনই অ্যালান এখানে চলে আসে। এখন মাত্র একদিন বাকি সেই টুর্নামেন্ট শুরু হতে। মিস্টার হ্যাং এবং ড্যানিয়েল দুজনেই একসাথে লি ফংকে শেখাতে শুরু করে এবং ফাইনালি ট্রেনিং সেশনে তার ভাই যেই ফ্লাইং কিকটা শেখাতেন সেটাই শেখার জন্য লি ফং গভীর মনোযোগ দেয় এবং এই দুই মাস্টার লি ফংকে সেটা শেখানোর জন্য সব রকম চেষ্টা করে। পরের দিন তাদের টুর্নামেন্ট শুরু হয়ে যায় এবং এখানে লি ফং খানিকটা চমকে যায় যখন সে জানতে পারে তার বিপরীতে রয়েছে মিয়ার এক্স বয়ফ্রেন্ড কনর। এখন ম্যাচ শুরু হলে লি ফং এবং কনর দুজনেই সমানভাবে লি ফং মিস্টার হ্যান এবং ড্যানিয়েলের শেখানো প্রত্যেকটা কৌশল খুব সুন্দরভাবে এখানে প্রয়োগ করে এবং এমনটা করাতে সে খুব সহজেই কনরকে হারিয়ে দেয়। কনর তার জেলাসি আটকে রাখতে পারে না। সে তার দেহরক্ষীকে ডাকে এবং লি ফংকে আহত করার নির্দেশ দেয়, কিন্তু মিস্টার হ্যান এবং ড্যানিয়েল তাদেরকে থামায় এবং শেষ পর্যন্ত লি ফং ফাইনালে তার জায়গা করে নেয় এবং সেখানেও সে কনরের সাথে ফাইনাল খেলবে এবং এটা 3 দিন পর শুরু হবে। উভয় ফাইটারকে বিশ্রামের সময় দেওয়া হয়, কিন্তু তারা বিশ্রাম করার পরিবর্তে মিস্টার হ্যান এবং ড্যানিয়েল লি ফংকে আরও কঠোর প্রশিক্ষণ দেয় এবং অবশেষে তাদের সেই চেষ্টায় কাজ হয় এবং সেই দিনটা চলে আসে যেদিন লি ফং এবং কনরের সাথে ফাইনাল ম্যাচ হবে। এই খেলা দেখার জন্য মিসেস ফং সেখানে আসে। সে তার ছেলের জন্য চিৎকার করতে শুরু করে। মিয়া এবং ভিক্টর, যাদেরকে সবেমাত্র হসপিটাল থেকে ছুটি দিয়েছে, তারাও এখানে তাকে সমর্থন করার জন্য চলে এসছে। এখন দুজন ফাইটার এরিনাতে আসে এবং তাদের লড়াই শুরু হয়ে যায়। প্রথম দিকে তারা খুবই সতর্কতার সাথে লড়াই করতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের লড়াই করার স্টাইল চেঞ্জ হতে শুরু করে। একটা সময় কনর লি ফং এর কাঁধে সজোরে একটি লাথি মারে যা তাকে পুরো ছিটকে ফেলে দেয় এবং ঠিক সেই মুহূর্তে লি ফং তার মা মিস্টার হ্যান এবং মিয়ার গলার শব্দ শুনতে পায়। তারা চিৎকার করে তাকে উঠে দাঁড়াতে বলে এবং এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট করে। লি ফং পুনরায় উঠে দাঁড়ায় এবং এবার সে ফ্লাইং কিক ব্যবহার করার জন্য রেডি হয়ে যায়। কনর ছেলেটি বুঝতে পেরেছিল এবার সে নতুন কিছু ব্যবহার করবে, তাই সে সতর্ক হয়ে যায়, কিন্তু সতর্ক হওয়াতেও কোনো রকম কাজ হয় না। লি ফং তার ভাইয়ের শেখানো ফ্লাইং কিক এখানে ব্যবহার করে এবং একটা নয় বরং বারবার সে কনরের ওপর অ্যাটাক করে এবং অবশেষে সে কনরকে মাটিতে ফেলতে সক্ষম হয়। স্কোরবোর্ডে লি ফং সবার ওপরে থাকে এবং ঠিক সেই মুহূর্তে কনর পিছন থেকে লি ফং এর ওপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু এবারও কোনো কাজ হয় না। লি ফং সতর্ক হয়ে যায় এবং আবারও আঘাত করে। কনর মাটিতে পড়ে যায় এবং ফাইনালি লি ফং এই ম্যাচ জিতে যায়। এই জিতে যাওয়ার আনন্দে পরের দিন সকাল হলে মিয়ার পিৎজা শপে তারা একটা পার্টির আয়োজন করে এবং কথা মতো মিস্টার হ্যান এবং লি ফং এই টুর্নামেন্টের পুরস্কারের যেই টাকাটা পুরোটাই ভিক্টরকে দিয়ে দেয়, যাতে এই টাকা দিয়ে সে ঐশীর ধার দেনাগুলো শোধ করতে পারে। আর এই গল্পটা এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত এবং ভালো লাগলে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।